দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট পোর্শন আর কি শেষ কাজ সেটা নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে তোমাদের আমি শর্ট কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন এবং আনসারে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, আর পূর্বের নোটসটাও আবার পাঠিয়ে দেবো। যারা যারা দেখোনি বা পরে দেখছো তারা সেই নোটসটা আবার খাতায় লিখে নিতে পারবে। আজকে শেষ পোর্শনে আমি কি পড়াবো দেখে নাও। বচন গঠন, অর্থাৎ এই 14টা নিয়মে আমরা এতদিন ধরে তোমাদেরকে দেখিয়েছি 1, 2, 3 করে, সেই নিয়মগুলোকে কাজে লাগিয়ে একটা জেনারেল বাক্যকে, একটা সাধারণ বাক্যকে বচনের রূপ দেওয়া। কোন বচনের রূপ দেওয়া? না, যুক্তিসম্মত বচনের রূপ দেওয়া। এবং তার সাথে প্রথম কাজ, যদি তোমরা পরীক্ষার প্রশ্নপত্র দেখো বা যে কোনো টেস্ট পেপারে যে কোনো প্রশ্নপত্র দেখো বা আমি যে কোয়েশ্চেন পেপার তোমাদের দেবো পরবর্তীকালে, দেখবে কি থাকবে প্রশ্নটা, নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত বা তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে, কি বললাম, নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্দেশ করো। কি থাকবে প্রশ্নটা? দেখো, আমি দেখাচ্ছি, তার সাথে সাথে বলেও দিচ্ছি, নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্দেশ করো। কি বলছি আরেকবার শোনো, নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্দেশ করো। দেখো, তাহলে আমরা একটা একটা করে কাজ দেখাচ্ছি। প্রথমে কি আছে দেখো, সৎ ব্যক্তিরা সর্বদাই সুখী। তাহলে প্রথম কাজ হচ্ছে এই বাক্যটাকে বচনের রূপ দেওয়া। আমরা জানি বাক্যকে বচনের রূপ দিতে গেলে প্রথমেই কাজ খুঁজে নিতে হবে যেটি কোন বচনের মধ্যে পড়বে, এ না ই না আই না ও। তার জন্য কি, এই বাক্যের মধ্যে একটি শব্দ লুকিয়ে আছে। কোন শব্দটি? সর্বদাই। এই সর্বদাই শব্দটার জন্যই আমরা কি বচনটি পাবো। দেখো কি বলেছে, সৎ ব্যক্তিরা সর্বদাই সুখী। এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, এখানে কোনো নেগেটিভ সাইন নেই, কোনো নয়ার্থক চিহ্ন নেই, না সূচক কোনো শব্দ নেই। তাহলে যখন না সূচক কোনো শব্দ থাকবে না, তখন সেটিকে কি করতে হবে, সকল, সর্বত্র, সর্বত্র, সর্বদা, সব সময়, এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলো থাকলে সেই বচনটিকে কি করতে হবে, সামান্য সদর্থক তথা এ বচন। তাহলে আমরা জানতে পারলাম এটি কোন বচনের রূপ দেবো, এ বচন। কি করব, প্রথম স্টেপ হচ্ছে আমাদের লিখতে হবে এল ফুল স্টপ, এল ফুল স্টপ। দেখো, এল ফুল স্টপ এফ মানে হচ্ছে লজিক্যালি ফরমেশন। এল ফুল স্টপ এফ। এরপরে কি করব, কোন বচন পেলাম, এ বচন। কোন বচন পেলাম, এ বচন। আমরা এ লিখতে পারি, এ লিখে বচনও লিখতে পারি, হ্যাঁ, কিন্তু এ তো অবশ্যই লিখতে হবে, বচন না লিখলেও কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে অতএব একটা সাইন দিতে হবে। কেন? কারণ আমরা যে কাজটা করছি সেটা সিদ্ধান্ত, অর্থাৎ একটা বাক্যকে বচনের রূপ দিচ্ছি, অর্থাৎ সিদ্ধান্তের রূপ দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, অতএব সাইনটা দিতে হবে। অতএব সাইনটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, আমি অন্য কোথাও থেকে বের করে দিচ্ছি অতএব সাইন, কোনো অসুবিধা নেই, দিচ্ছি একটুখানি।
ঠিক আছে, অতএব এলএফ অর্থাৎ লজিক্যালি ফর্মেশন এ বচন, তাহলে বচনটি কি হবে? সর্বদাই পাওয়ার জন্য থাকার জন্য আমরা এ বচন পেয়েছি, তাহলে আর সর্বদার কোনো কাজ নেই। তাহলে রয়েছে সৎ ব্যক্তি ও সুখী। আমরা জানি এ বচনে বিশেষ আকার কি? সকল, সকল এস হয় পি, অর্থাৎ এসের জায়গায় আমরা কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সৎ। সাবজেক্ট কি আছে? সৎ। ব্যক্তি হয়, সংযোজক বা গুণ আমরা ব্যবহার করব, সংযোজক বা গুণ আমরা ব্যবহার করব, হয় সুখী। হয়ে গেল, হয়ে গেছে। তাহলে আমরা বচনে কি রূপ পেলাম? এলএফ এ, সকল ব্যক্তি হয় সুখী। ক্লিয়ার? এটা প্রথম কাজ, বচনে রূপ দেওয়া। নেক্সট কি বলেছে? রূপ দিয়ে রূপান্তরিত করে বা রূপ দিয়ে গুণ ও পরিমাণ নির্দেশ করো। সঙ্গে সঙ্গে আমরা নেক্সট স্টেপ কী লিখব? গুণ সমান কি? আমরা ভালো করেই জানি এই বচনটার নাম কি? সামান্য সদর্থক বচন। তাহলে এই নামের মধ্যেই লুকিয়ে আছে তার গুণ ও পরিমাণ। তাহলে গুণ কি? সদর্থক। সদর্থক, সামান্য সদর্থক। গুণ কি? সদর্থক। আবার বলি, গুণ কি? সদর্থক। আর পরিমাণ, তাহলে কি পড়ে রইল? পরিমাণ। পরিমাণ কি না? পরিমাণ হলো গিয়ে সামান্য। ক্লিয়ার? তাহলে আমার যে কাজটি দিয়েছিল প্রশ্নে, যে বাক্যটিকে যুক্তিবিদ্যাসম্মত রূপ দিয়ে তার গুণ পরিমাণ নির্দেশ করো 2 নাম্বারের জন্য, দেখো 1 নাম্বার গঠনের জন্য আমরা পাবো, আর বাকি হাফ হাফ করে 1 নাম্বার গুণ ও পরিমাণ নির্ণয় করার জন্য পাবো। গুণ পরিমাণ কিন্তু খুব সহজে নির্ণয় হয়ে গেল। হয় মানে হচ্ছে সদর্থক গুণ, আর পরিমাণ হচ্ছে সকল, সামান্য। আমরা যদি এ বচনের পূর্ণ নামটাও মনে রাখি, কারণ সেই নামটা তো গুণ পরিমাণ অনুসারেই হয়েছে। একটু মূল পর্বের কথা মনে করে দেখো। গুণ অনুসারে বচন 2 প্রকার, সদর্থক আর নয়ার্থক। পরিমাণ অনুসারে বচন কয় প্রকার? 2 প্রকার, সামান্য, বিশেষ। সেই গুণ পরিমাণ নামটাই কিন্তু এখানে আমরা পাচ্ছি। এই বচনের ফুল নেম কি? সামান্য সদর্থক। তাহলে গুণ এবং পরিমাণ নির্ণয় করা হয়ে গেল। নেক্সট আরেকটি উদাহরণ কী দেওয়া আছে? মানুষ পূর্ণ নয়। এখানে দেখো, নয় শব্দটি হচ্ছে আমার বচন ইন্ডিকেটেশন শব্দ। নয়, মানুষ পূর্ণ নয়। তাহলে নয় থেকে আমরা কি পাবো? আমরা জানি কোনো বাক্যের মধ্যে যদি কোনো নেগেটিভ সাইন থাকে, নয় থাকে, না থাকে, নেই থাকে, ঠিক আছে, তাহলে সেটি কি বচন হয়? না, সেটি হবে ই বচন। তাহলে নয়ের জন্য আমরা কি পাচ্ছি? ই বচন। আবার আমরা সেই পূর্বের মতো কাজ করব। কি? প্রথমেই হচ্ছে কি দেব? প্রথমেই আমরা সিদ্ধান্তকে দেব। হয়েছে? এলএফ এল ফুল স্টপ এফ হয়েছে। কি বচন বললাম? ই বচন। ই বচন আমরা কি জানি? কোনো এস নয় পি। তাহলে কি লিখব? কোনো মানুষ নয় পূর্ণ। কোনো মানুষ নয় পূর্ণ। হয়েছে? তাহলে মানুষ পূর্ণ নয়, এই বাক্যটাকে যুক্তিসম্মত রূপ দিলাম। কি হলো? এলএফই, কোনো মানুষ নয় পূর্ণ। এরপরে কি কাজ? গুণ পরিমাণ নির্দেশ করা। এরপরে কি কাজ? গুণ ও পরিমাণ নির্দেশ করা।
আবার আমরা লিখব কি গুণ। আমরা জানি কি ই বচনের ফুল ফর্ম বা ই বচনের পুরো নামটা কি? সামান্য নঅর্থক। তাহলে গুণ কি হয়ে গেল? নয়অর্থক। গুণ কি হলো? নয়অর্থক হলো। আর পরিমাণ তাহলে কি হলো? পরিমাণ হয়ে গেল সামান্য। বুঝছে? দেখো কি সহজে আমরা 2 নম্বর আবার করে উঠতে পারলাম। কি করলাম? প্রথমে বাক্যকে বচনে রূপ দিলাম, রূপ দেওয়ার সাথে সাথেই আমি পেয়ে গেলাম সেটি কোন বচন, না সেটি ই বচন। অতএব এলফ দিয়ে আমরা ই বচন লিখলাম। আর ই বচন পাওয়ার সাথে সাথে আমরা ই বচনের পূর্ণ নামটা মনে করার চেষ্টা করলাম কি, না সামান্য নঙর্থক। তাহলে গুণ কি হয়ে গেল? নয়ার্থক বা নঙর্থক। পরিমাণ হয়ে গেল সামান্য। একইভাবে পরেরটা দেখো কি বলেছে? অধিকাংশ মানুষ স্বার্থপর। অধিকাংশের জন্যই আমি বাক্যটাকে বচনের রূপ দিতে পারবো। এখানে এই ধরনের শব্দগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন কাজগুলো করব তখন একটু নজর করব যে কোন শব্দের জন্য আমি কোন বচন পাচ্ছি। এই নিয়মগুলো 14টা নিয়মের মধ্যে প্রচুর শব্দ রকম আছে, সেগুলো মনে রাখা অত সহজ নয়। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? বারবার ওইগুলোকে দেখতে হবে, পাতা উল্টে উল্টে। এবং দেখবে আমি বারবার বলেছি হাইলাইট করে, আমি তোমাদের যে নোটসটা পাঠাবো সেখানেও দেখবে হাইলাইট করে দেওয়া আছে। এই কারণে হাইলাইট করে দেওয়া আছে যাতে আমি যখনই দেখব তখনই যাতে আমার সেই শব্দটা মাথার মধ্যে ঘোরে যে হ্যাঁ এইটা এই শব্দ, এটা এই শব্দ, এবং এই শব্দটা থাকলে এই বচন হয়, এই শব্দটা থাকলে এই বচন হয়। তাহলে অধিকাংশর সাথে যদি কোনো নেগেটিভ সাইন না থাকে, অর্থাৎ বাক্যটা যদি পজিটিভ হয়, দেখো এর মধ্যে কোনো নেগেটিভ সাইন নেই, অধিকাংশ মানুষ স্বার্থপর, কোনো নেগেটিভ সাইন নেই, তাহলে আমরা কি করব? বচনটাকে বিশেষ সদর্থক বচন তথা আই বচনে রূপান্তরিত করব, তাই তো? অধিকাংশ যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে এবং সেখানে যদি কোনো নয়ার্থক চিহ্ন না থাকে, না সূচক কোনো শব্দ না থাকে, তাহলে তাকে আমরা কোন বচনে রূপ দেব? না বিশেষ সদর্থক তথা আই বচনে। সেম পোর্শনে আমরা কিভাবে করব? আবার এলএফ লিখব। এলএফ, ঠিক আছে। অতএব এলএফ এল, দেখো এল ফুল স্টপ এফ ফুল স্টপ, কোন বচন? আই বচন। এবার বচনের রূপটা আমরা লিখব কি জানি? আই বচনে কোনো কোনো এস হয় পি। তাহলে কি হলো? অধিকাংশের জন্য আমরা পেলাম আই বচন। তাহলে বাকি রয়ে গেল উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এখানে মানুষ, তাই তো? মানুষ সম্বন্ধেই তো বলা হয়েছে। কি বলা হয়েছে? না স্বার্থপর। তাহলে কি হবে বচনটা আমার? কোনো 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 মানুষ হয় স্বার্থপর। হয়ে গেল, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। বচনের রূপ আমরা পেয়ে গেলাম, বচনের রূপ আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি কাজ? না এরপরে কাজ হচ্ছে কি নির্ণয় করা? গুণ ও পরিমাণ। গুণ, একটু ভেবে দেখো, আই বচনের সম্পূর্ণ নাম কি? বিশেষ সদর্থক। তাহলে গুণ কি? সদর্থক হয় আছে, তাই তো? গুণ কি? সদর্থক। আর পরিমাণ, পরিমাণ কি? বিশেষ। কারণ আই বচনের সম্পূর্ণ নাম হচ্ছে বিশেষ সদর্থক। কেন? কোনো কোনো কথা বলা হয়েছে, কোনো কোনো মানুষ, সেটাই তো বিশেষ বচনে দৃষ্টান্ত। তাহলে বচনটা পরিমাণ কি হয়ে গেল? বিশেষ। ক্লিয়ার? আবার দেখো 2টা নাম্বারে আমরা উত্তর করতে পারলাম। প্রথমে বচন গঠন করলাম, তারপরে তার গুণ পরিমাণ নির্দেশ করলাম। প্রথমে বচন গঠন করলাম, তারপরে তার গুণ পরিমাণ নির্দেশ করলাম। আচ্ছা, নেক্সট আরেকটা দেখো, ওটাকে বাদ দিয়ে এটা দেখায়। কেবলমাত্র হিন্দুরাই শিব পূজা করে। কেবলমাত্র হিন্দুরাই শিব পূজা করে। কেবলমাত্র থাকলে আমরা জানি কি করতে হয়। মনে পড়েছে না? কেবলমাত্র যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে এবং সেই বাক্যে যদি পজিটিভ সাইন থাকে, অর্থাৎ নেগেটিভ সাইন না থাকে, কোনো নাসূচক শব্দ না থাকে, তাহলে সেটিকে কি করতে হয়? 2টি নিয়মে করা যায়। একটি
এ বচনের নিয়মে, যেখানে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়। আরেকটি হচ্ছে ই বচনের নিয়মে, যেখানে উদ্দেশ্য থাকে, বিধেয়ের বিরুদ্ধ পদ বিধেয় হয়। আমরা সবসময় কি করব? পজিটিভ নিয়মটাই ফলো করব। আমরা সবসময় কি করব? এ বচনটাই করব। ই বচনে আমরা করার চেষ্টা করব না। ই বচনে আমরা করার চেষ্টা করব না। তাহলে আমরা কি করব? কেবলমাত্রের জন্য আমরা কি পাবো? সেই একই ফর্মুলা, এলএফ। দেখো কিভাবে হচ্ছে। কি লিখব? প্রথম হচ্ছে কি? এল ফুল স্টপ এফ, মানে লজিক্যালি ফরমেশন। বচনটার নাম কি পেলাম আমরা? এ বচন। কিন্তু এখানে এ বচনের একটু চেঞ্জ আছে। কি? উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে। কি হবে? অধিকাংশ মানুষ শিব পূজা করেন, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, তাই তো? কিভাবে হবে? তাহলে এখানে তোমাকে আগেই আইডেন্টিফাই করতে হবে কোনটা উদ্দেশ্য এবং কোনটা বিধেয়। প্রথমে উদ্দেশ্য কি? তাহলে হিন্দু কি করে? বিধেয়তে কি করে? শিব পূজা করে। তাহলে বিধেয় শিব পূজা করে আগে চলে আসবে, কেন? উদ্দেশ্যে বিধেয় স্থান পরিবর্তন হবে। তাহলে বচনটা কীভাবে গঠন হবে? একটু মন দিয়ে এটা শুনে নাও, এটা একটু করতে অসুবিধা হয়। সকল শিব পূজা করে যারা, তারাই তো হিন্দু। এটা বচনের গঠনটা হবে। তাহলে গঠনটা আমরা কি করব? সকল ব্যক্তি, এই শব্দটা আমরা লাগাতে পারি। সকল ব্যক্তি যারা কি করে? শিব পূজা করে। যারা কি করে? শিব পূজা করে। হয় কি? হিন্দু। কি সুন্দর হয়ে গেল। তাহলে এখানে আমরা এই শব্দ লাগাতে পারি, সকল ব্যক্তি, প্রাণী, বস্তু, জীব, এই ধরনের বেশ কিছু শব্দ আমাকে বচন গঠন করার সময় প্রয়োগ আমরা করতে পারি, ব্যবহার আমরা করতে পারি, যেহেতু বচনটা সুন্দর হয়, গঠনটা যেন দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে। সকল ব্যক্তি যারা শিব পূজা করে হয় হিন্দু, কারণ আমাকে উদ্দেশ্যকে বিধেয় স্থানে নিয়ে যেতে হবে। দেখো তাই করলাম, শিব পূজাটা বিধেয় ছিল, উদ্দেশ্য স্থলে এলো। আর হিন্দু ছিল, উদ্দেশ্য বিধেয় স্থলে চলে গেল। হয়েছে। নেক্সট তাহলে কাজ কি? গুণ ও পরিমাণ নির্দেশ করা। গুণ কি? আমরা বচনের নাম অনুসারেই জানি, গুণ সদর্থক। গুণ কি? সদর্থক। পরিমাণ কি? দেখো মনে পড়ে যাবে, এ বচনে পরিমাণ কি? সামান্য। কিচ্ছু জটিল নয়। আমরা যদি ফর্মুলাটা মাথায় রাখতে পারি যে এ বচনে ফুল ফর্ম কি, আই বচনে ফুল ফর্ম কি, ও বচনে ফুল ফর্ম কি, তাহলে তার গুণ পরিমাণ আমরা সেখান থেকে বের করতে পারবো। কারণ গুণ পরিমাণ অনুসারেই বচনগুলোর নামকরণ হয়েছে। গুণ পরিমাণ অনুসারেই বচনগুলো কী হয়েছে? নামকরণ হয়েছে। যে এটি সামান্য সদর্থক বচন, এটি সামান্য নগর্থক বচন, এটি বিশেষ সদর্থক বচন, এটি বিশেষ নগর্থক বচন। হয়ে গেছে। বুঝতে পেরেছ কীভাবে আমরা গুণ পরিমাণ নির্ণয় করব? প্রথম যে প্রকারের কাজ, যেখানে বলা হবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্দেশ করো। ক নম্বরের জন্য থাকবে? 2 নম্বরের জন্য। ক নম্বরের জন্য থাকবে? 2 নম্বরের জন্য। নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে একই রকম, একটু অন্য। এখানে ব্যাপ্যতার প্রশ্নটা চলে আসবে। কি বলবে? নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে কি করো? কোন কোন পদ ব্যাপ্য তার নির্দেশ করো। কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তার নির্দেশ করো। বুঝতে পেরেছ প্রশ্নটা কি? একই, বচন গঠনটা তোমাকে করতেই হবে, কিন্তু তারপরে কি কাজ থাকছে? কোন পদ ব্যাপ্য বা কোন পদ অব্যাপ্য তা তোমাকে নির্দেশ করতে হবে। সেটা আমরা কিসের ভিত্তিতে করব? আমরা পদের ব্যাপ্যতার যে নিয়ম পড়েছি, সেই নিয়মটা আমি তোমাদের দেখিয়েছিলাম, ছক আকারে পাঠিয়েছি এবং প্রত্যেকটা বুঝে বুঝে বলে দিয়েছিলাম যে ব্যাপ্য মানে হচ্ছে কি? সামগ্রিক ব্যক্তার্থ স্বীকার।
মানে সবটাকে যারা স্বীকার করে ব্যাপ্য। আর যেটা আংশিক স্বীকার করে, কিছু কিছু মানুষকে স্বীকার করে, কিছু কিছু বিষয়কে স্বীকার করে, কিছু কিছু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে অব্যাপ্য। অর্থাৎ যার বিস্তারটা কম, যার বিস্তারটা আংশিক তাকে আমরা অব্যাপ্য বলবো, যার বিস্তার সামগ্রিক তাকে ব্যাপ্য বলবো। তাহলে এটাও দেখে নাও কীভাবে করব। এখানে প্রথমটাই কী দেওয়া আছে দেখো, কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক। আমি পেয়ে গেলাম বচনটা রূপান্তরিত করার নিয়মের কোন শব্দটা আমার কাজে লাগবে, কেবল। এখানে কোনো নমর্থক চিহ্ন নেই, হয় আছে পজিটিভ সাইন। তাহলে কি হবে, একটু আগেই আমরা বলছিলাম যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই শব্দগুলি যদি কোনো পজিটিভ বাক্যে থাকে, নেগেটিভ বাক্যে না থাকে, সেই বাক্যের মধ্যে যদি কোনো নেগেটিভ সাইন না থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে করব, দুটো নিয়মে করব, একটা এ অথবা একটা ই। আমরা সবসময় এই বচনটাই করব, কারণ এই বচনে পজিটিভ, ওখানে জটিলতা নেই, কেবল একটাই যে উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন করতে হয়। তাহলে আমরা আবার চলে আসবো কি, প্রথম কাজ হচ্ছে আমাদের অতএব সাইন ব্যবহার করা। কি সাইন ব্যবহার করব, অতএব। তারপরে কি লিখব, কি লিখব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এল ফুল স্টপ, এফ ফুল স্টপ। এটা কিন্তু লিখতেই হবে, আমি বারবার বলছি এটা কিন্তু লিখতেই হবে। এইটা তুমি যদি না লেখো, কেউ যদি মনে করে যে আমি এটা লিখবো না স্যার, আমি বচন গঠন করে দেবো, তাহলে তার ক্ষেত্রে কিন্তু একটা হাফ নাম্বার ছেড়ে দেওয়ায় আসার মতোই সমান। কারণ যিনি খাতা দেখবেন, পরীক্ষক, তিনি যদি মনে করেন আমি নাম্বার বাদ দেব, তাহলে তিনি বাদ দিতে পারেন। কারণ এলএফটাও একটা গঠনের ক্ষেত্রে একটা ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলএফ মানে কি, লজিক্যালি ফরমেশন। লজিক্যালি ফরমেশনের বাংলা মানে কি বলেছিলাম, তর্কবিদ্যাসম্মত বা যুক্তিবিদ্যাসম্মত রূপ। তর্কবিদ্যাসম্মত বা যুক্তিবিদ্যাসম্মত রূপ, এটা তোমাকে লিখতেই হবে। তাহলে আমরা কি লিখছি, কি পাচ্ছি, বচন এ বচনে আমরা জানি কি করতে হয়, উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন করতে হয়। কি করতে হয়, উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন করতে হয়। সকল উদ্দেশ্যে জ্ঞানী ব্যক্তি ছিল, জ্ঞানী ব্যক্তি বিধেয়ে চলে যাবে। উদ্দেশ্যে যে জ্ঞানী ব্যক্তি ছিল সেটা বিধেয়ে চলে যাবে। তাহলে বিধেয়ে কী ছিল, দার্শনিক, সেটা উদ্দেশ্যে চলে আসবে। তাহলে সকল দার্শনিক হয় কি, জ্ঞানী ব্যক্তি। হয়ে গেল, সকল দার্শনিক হয় জ্ঞানী ব্যক্তি। ফার্স্ট কাজ আমার হয়ে গেল, বচনের রূপ দেওয়া আমার হয়ে গেল। এরপরের কাজ কি, কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করা। কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করা। দেখো একটু ভালো করে নজর করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা পদটা নির্ণয় করব। আমরা জানি এ বচনে কোন পদ ব্যাপ্য। প্রথম কথা হচ্ছে, প্রথমেই উল্লেখ করে দিতে হবে আমার পদ কোন দুটি আছে। কোন দুটি পদ আছে, একটি উদ্দেশ্য পদ আর একটি বিধেয় পদ। এ বচনে উদ্দেশ্য পদ কি, ব্যাপ্য। আমার যদি মনে না থাকে, আমি সূত্র দেখে নিতে পারি, যে চার্ট আছে রাইট ক্রস দিয়ে, সেটাও আমি দেখে নিতে পারি। প্রথম একটু অসুবিধা হবে, তারপরে আমার সেট হয়ে যাবে। বিধেয় কি, বিধেয় কি, অব্যাপ্য। আমি যদি চার্ট দেখি তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে, বিধেয় হচ্ছে অব্যাপ্য। হয়ে গেল। তাহলে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য, পরিষ্কার। 2 নম্বরে কাজ আবার হয়ে গেল, কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা আমি নির্দেশ করে ফেললাম। অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে কি, যে নিম্নলিখিত বাক্যগুলি বা নিচের বাক্যগুলিকে বচনের রূপ দিয়ে কোন কোন পদ ব্যাপ্য তা নির্দেশ করো। এ কথার মানে এই নয় যে শুধু ব্যাপ্যতাগুলো আমি লিখবো, শুধু ব্যাপ্যগুলো লিখবো। ব্যাপ্য তখনই আসবে, তার সাথে অব্যাপ্য না থাকলে তো ব্যাপ্য আসবে না। সেই জন্য তোমাকে অব্যাপ্যটাও ওখানে লিখতে হবে। ব্যাপ্য বলেছে মানে আমি শুধু ব্যাপ্য লিখেই বেরিয়ে যাব তা নয়, সবসময় অব্যাপ্যটাও লিখতে হবে। কারণ অব্যাপ্য ছাড়া ব্যাপ্য হয় না। যেমন ভালো ছাড়া মন্দ হয় না, মন্দ ছাড়া ভালো হয় না, সেরকম অব্যাপ্য না থাকলে ব্যাপ্য হয় না। সবই তো ব্যাপ্য হয়ে যাবে অব্যাপ্য যদি না থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু দুটোই উল্লেখ করতে হবে। দেখো নেক্সট কি বলেছে, লাল ফুলের গন্ধ নেই। এই যে নেই শব্দটা থেকে আমরা কি পাচ্ছি, বচনে নির্ণয় করতে পারছি, লাল ফুলের
গন্ধ নেই। নেই থাকলে কি হয়, কোনো বাক্যের মধ্যে নেই, নয়, না এই ধরনের নেগেটিভ কোনো সাইন থাকলে সেটি কি হবে, সামান্য নঅর্থক তথা ইবচন হবে। প্রথম কাজ হচ্ছে অতএব সাইন আমাকে দিয়ে দেওয়া। অতএব সাইন আমাকে দিতেই হবে, বারবার বলা হচ্ছে অতএব সাইন আমাকে দিতেই হবে। কি করতে হবে, অতএব সাইন দিতেই হবে। কি দিলাম, অতএব। এরপরে কি লিখব, এল দাও, এল ফুল স্টপ, এফ মানে লজিক্যালি ফরমেশন, বচন আমি জানি কি না ই বচন। এইবারে আমি ই বচনের রূপ দেব কি, কোনো এস নয় পি, তাহলে কি হবে, এখানে লাল ফুল আছে আর গন্ধ আছে, তাহলে কি হবে, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত। কি লিখব, কোনো লাল ফুল নয় গন্ধ যুক্ত। এই যুক্ত কথাটা জুড়ে দিলাম, গন্ধ বলে তো হবে না, কোনো লাল ফুল নয় গন্ধ, এটা আবার কি, সেই জন্য গন্ধযুক্ত মানে গন্ধ আছে ব্যাপারটা বলতে চাইলাম। তাহলে কি হলো, ই বচন কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত। এরপরে কাজ কি, কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করা। আমরা প্রথমে পদ লিখে দিচ্ছি কি, উদ্দেশ্য। আমরা জানি ই বচনে উভয় পদই ব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্যও ব্যাপ্য আবার বিধেয় ব্যাপ্য। উদ্দেশ্য ব্যাপ্য আবার বিধেয় ব্যাপ্য, তাই তো। আমরা জানি ই বচনে উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য আবার বিধেয় ব্যাপ্য। তাহলে দেখো এই বচনটিরও আমরা প্রথমে বাক্য থেকে বচনে রূপ দিলাম, তারপর তার কি করলাম, কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা নির্দেশ করলাম। এখানে আমরা জানি ই বচনে উভয় পদই ব্যাপ্য, দেখো উভয় পদই লিখেছি। তোমরা যদি মনে করো যে আমরা উদ্দেশ্যটা লাল ফুল, বিধেয়টা গন্ধযুক্ত, এই শব্দগুলো ব্যবহার করে ব্যাকেট দিয়ে করতে পারো, কিন্তু নাও করলে কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে নাম্বার কাটা যাবে না। তুমি যদি শুধু উল্লেখ করে দাও উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য বা উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, তাহলেও তুমি নাম্বার পাবে, ঠিক আছে। তাহলে এইভাবে একটা বচনের দুটোর উপরে কাজ তোমাদের আমি দিলাম এই সেকেন্ড চ্যাপ্টারে। এই কাজগুলোই কিন্তু পরীক্ষার সময় আসবে, যে গুণ পরিমাণ নির্দেশ করো আর কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা নির্দেশ করো। এটা রোটেশনালি আসে, এই বছর যদি গুণ পরিমাণ এসছে পরের বছর ব্যাপ্যতা আসবে বড় কোশ্চেনে ব্যাপ্যতা আসলে শর্ট কোশ্চেনে মানে তোমার ব্রড কোশ্চেনের ভেতরে যদি বা প্র্যাকটিসের ক্ষেত্রে কোথাও যদি থাকে তাহলে সেখানে গুণ পরিমাণ নির্দেশ করতে দিতে পারে। সুতরাং এই দুটি অল্টারনেটিভ আসতেই থাকে, সুতরাং এই দুটোকে ভালো করে আমাকে প্র্যাকটিস করতে হবে, যে কীভাবে আমি গুণ পরিমাণ নির্দেশ করব, কীভাবে আমি কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য নির্দেশ করব। তার আগে কী করতে হবে, সেটি কোন বচন সেই বচনের রূপটা কিন্তু নির্ণয় করতে হবে, ঠিক আছে। তোমরা এটা করবে, আমি তার সাথে তোমাদের শর্ট কোয়েশ্চেনের একটা PDF ফাইল পাঠিয়ে দিয়েছি, সেগুলো খাতায় লিখে নেবে। মোটামুটি সাল ওয়াইজ কোয়েশ্চেনগুলো করে দেওয়া আছে, এগুলোই রিপিটেডলি বারবার এসেছে কয়েক বছর ধরে, এগুলো পড়লেই আমার মনে হয় যথেষ্ট, তোমাদের আর পড়ার দরকার হবে না। ওকে।